আমি আর অতীন্দ্রদা একই মেশে থাকি। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আমি আপাতত বেকার। কিছুদিন হলো কলেজ পাস আউট করেছি, এখন বিভিন্ন কোম্পানিতে চাকরির খোঁজ চালাচ্ছি। কি ব্রাদার, আজ বেরোবে না? না, আজ আর কোনো ইন্টারভিউ তো নেই, ঘরেই থাকছি। ওই বিনুবাবু টাকা চাইতে এলে বলো, আমি মাসিমার হাতে টাকাটা দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। হ্যালো, হ্যাঁ সমর বল। কি ইন্টারভিউ? কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসতে পারবো। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যালো বাবা, হ্যাঁ আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। বলছি একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে, বুঝলে? কি কি বললে? চাকরির ব্যবস্থা করেছ? বাবা বাবা, ভালো খবর ভালো খবর। হ্যাঁ বাবা, একটা ফুড ডেলিভারি অ্যাপে কাজ পেয়েছি। কেউ খাবার অর্ডার করলে আমায় সেটা পৌঁছে দিতে হবে। আচ্ছা বেশ বেশ, মন দিয়ে কাজ করো। হ্যাঁ বাবা, তাহলে এখন রাখি। মাকে কিন্তু খবরটা জানিয়ে দিও। ফোন রেখে দিলাম। অনেক খোঁজাখুঁজির পর চাকরিটা পেয়ে বেশ ভালো লাগছে। তবে সমর না থাকলে এটা পাওয়া সম্ভব হতো না। ইন্টারভিউতে পাশ করার পরও আমার চাকরিটা হাতছাড়া হয়ে যাচ্ছিলই প্রায়। আমার তো কোনো মোটর বাইক নেই, কিন্তু কলেজের বন্ধু সমর ওই সংস্থায় চাকরি করে। ও বললে, মানবকে একটা সুযোগ দিন স্যার, ও খুব ভালো ছেলে। তাছাড়া ও খুব দুস্থ পরিবারের ছেলে, ওর চাকরিটার খুব দরকার। তুমি তো জানোই সমর, আমাদের চাকরির রিকোয়ারমেন্ট। খাবার প্রপার টাইমে না পৌঁছতে পারলে খুব মুশকিল। তাছাড়া পায়ে হেঁটে তো আর এটা সম্ভব না। মানবের নিজের একটা সাইকেল আছে স্যার, ও আপাতত না হয় ওই সাইকেল দিয়েই করুক, তারপরে না হয় মাইনে পেলে একটা বাইকের ব্যবস্থা করে নেবে। কিরে, পারবি না? ঠিক আছে, তুমি আমাদের একজন বেস্ট এমপ্লয়, তাই তোমার কথা মেনে ওকে একটা সুযোগ দিচ্ছি। কিন্তু মাসের প্রথমে মাইনে পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওকে একটা মোটর বাইকের ব্যবস্থা করতে হবে, বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ও ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। যাক, সমরের এই উপকার আমি কোনোদিন ভুলব না। অতীন্দ্রদা মেশে আসতেই সুখবরটা জানালাম। কি ব্রাদার, এত খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? বুঝলে অতীন্দ্রদা, একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে। বাহ বাবা, এই তো ভালো খবর। ব্যাস, তাহলে মন দিয়ে কাজে লেগে পড়ো আর কি। আর হ্যাঁ, রাতে কিন্তু একটা ট্রিট চাই, বুঝলে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, দেখা যাবে। এক মাস সাইকেলে খাবার ডেলিভারি করে কেটে গেল। মাইনেটা হাতে পেয়ে এবার পালা একটা বাইকের ব্যবস্থা করার। কিন্তু কোথায় খুঁজবো বাইক? আমার কাছে পর্যাপ্ত টাকাও নেই যে একটা নতুন বাইক কিনবো। সমরকে ফোন করলাম। হ্যাঁ বল। বলছি মাইনে তো পেয়ে গেলাম, কিন্তু কি বাইকের ব্যবস্থা? তো ও কোনো সমস্যা নেই, একজন ভদ্রলোক একটা বাইক বিক্রি করবেন বলেছেন। তো কাজ শেষ হয়ে গেলে আমায় ফোন করে জানিয়ে দে, একসাথে ওনার কাছে চলে যাব। মনে মনে ভাবলাম, সমরের মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আজকালকার দিনে কেউ কারোর জন্য এত ভাবে না। কাজ শেষে আমি সমরের সাথে গেলাম লোকটির কাছে। বাইকটা দেখে রীতিমতো থ হয়ে গেলাম। নতুন কন্ডিশন, মাত্র 1000 কিলোমিটার চলেছে। লোকটা ডাঁটের মাথায় বললে, শোনো সমর, তোমায় বলেছিলাম তাই আমি একেবারে 10,000-এই ছেড়ে দিতে চাই। আমরা অবাক হলাম, এত ভালো কন্ডিশনের বাইক এত সস্তায়? এ তো দেখি মেঘ না চাইতেই জল। দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, তাহলে এখন বাইকটা নিয়ে যেতে পারবো তো? দাম পেলে রেখে কি লাভ? ঠিক আছে। বাইকটা কিনে সমরকে পেছনে বসিয়ে বাইকে তেল ভরে একেবারে বাড়ি ফিরছি। কলেজে পড়তে বাইক চালানো শিখেছিলাম, বন্ধুদের সাথে ড্রাইভিং লাইসেন্সও বের করে রেখেছিলাম। এতদিনে তার সদ্ব্যবহার হবে, ভেবেও ভালো লাগছে। বললাম, এরম একটা মোটর বাইক যে এত কম দামে পেয়ে যাবো সত্যি ভাবতে পারিনি। তোর উপকার কোনো দিন ভুলবো না। থ্যাঙ্কস ভাই। আহা, এতে ধন্যবাদ জানানোর কিছু নেই, তুই ভালোভাবে কাজ করবি এটাই চাই। লোকটা পুরনো বাইক কেনা বেচা করে, আমায় বেশ কিছুদিন আগেই বলে রেখেছিল। তুই বাইকের কথা বলতে মনে পড়লো, আমাকে এখানেই নামিয়ে দে।
সে কি, কেন? একবার মেস থেকে ঘুরে যা। না রে, আজ একটু তাড়াতাড়ি যাব কাজে, তাহলে একটু বেশি ইনসেনটিভ পাওয়া যাবে। তুই আমাকে এখানেই নামিয়ে দে, পরে একদিন ঘুরে যাব। অগত্যা বললাম, বেশ, তবে এর মধ্যে কিন্তু একবার আসতেই হবে আমাদের মেসে। ঠিক আছে ঠিক আছে। বাইক কেনার পর 2 দিন কাটলো। এখন আমি আগের তুলনায় অনেক বেশি খাবার ডেলিভারি করতে পারি, তার জন্য ইনসেন্টিভও পাচ্ছি। সবকিছু ঠিকঠাক চলছিল, তবে দিন 2 পর সকালবেলা একটা আশ্চর্য জিনিস নজরে পড়ল। বাইকে তেল ভরেছিলাম গত রাতে, সেখানে 1 লিটার তেল কম। যদিও ব্যাপারটা প্রথম দিনই লক্ষ্য করেছিলাম, তখন বেশি আমল দিইনি। বাইকের ইঞ্জিনটাও অস্বাভাবিক রকমের গরম। তাহলে কি বাইকে কোনো সমস্যা প্রথম থেকেই ছিল, যার জন্য এত কম দাম? নাকি কেউ রাতে এই বাইকটা নিয়ে বেরিয়েছিল? কিন্তু তা কি করে সম্ভব? বাইক তো লক করা ছিল। কাজে গিয়ে সমরকে ব্যাপারটা জানালাম। সমর তো সব শুনে আমার বাইকের উপর হালকা করে হাত বুলিয়ে হা হা করে অট্টহাসি হেসে উঠল। ধুর, এ আমার হয় নাকি? না রে, সত্যি বলছি, তেল নিজে থেকেই গায়েব হয়ে যাচ্ছে। বাই দা ওয়ে, তুই কি কোনোভাবে ভয় পাচ্ছিস? না মানে, ভয় না পেলেও আশ্চর্য তো হয়েছি। বেশ, তাহলে আজ তোর বাইকটা নিয়ে আমি রাখছি, বুঝলি? দেখতে হচ্ছে কেসটা কি। হ্যাঁ, তাই কর বরং। সারাদিন কাজের মধ্যে আর আমাদের একে অপরের সাথে দেখা হয়নি। সন্ধে সমর আমার বাইকটা নিয়ে গেল। সারাদিনের ক্লান্তিতে ঘুমও এসেছিল সহজে। ভোর রাতে মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল। দেখি সমরের বাড়ি থেকে ফোন। মানব, আমি সমরের বাবা বলছি। তোমার বন্ধু সমরের খুব বড় দুর্ঘটনা ঘটেছে। তুমি একটু যাবে বাবা? একটু আগে একজন পুলিশ অফিসার ফোন করে জানালেন। সে কি, ও রাতে বাড়ি ফেরেনি? হ্যাঁ বাবা, ফিরেছিল, কিন্তু রাত 1টা নাগাদ হঠাৎ দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেল বাইকে চেপে। আমরা কিছু জিজ্ঞাসার সুযোগও পাইনি। তারপরে এইরকম ফোন। অদ্ভুত ব্যাপারটা জানো, ও বেরিয়েছিল বাইকে চেপে। বাইকটা এখন আমাদের বাড়িতেই। বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে। আমি কিন্তু স্পষ্ট বাইকের শব্দ শুনেছিলাম বাবা। আমি এসব শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আমি এক্ষুনি যাচ্ছি মেসমশাই। কোন হাসপাতালে নিয়ে গেছো কি? বাবা, সিটি হাসপাতাল। বাবা একটু তাড়াতাড়ি যেও, আমরা বুড়ো বুড়ি মানুষ, আমরা কিছু বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি। ফোন রেখে ছুটলাম হাসপাতালের দিকে। হাসপাতালে গিয়ে দেখলাম তখনও সমরের জ্ঞান ফেরেনি। হাত পা সব প্লাস্টার করা, মাথাতেও চোট। আমায় দেখে পুলিশ অফিসার বললেন, রেলগেটের সামনে জ্ঞানহীন রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তবে আশপাশে কাউকে দেখিনি। আপনি একটা সই করে দেবেন ডায়েরিতে। কিছুক্ষণ বাদে সমরের বাবা এলেন। বাবা, কি হয়েছে ছেলেটার? আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তার কোনো কারণ নেই, ও এখন অনেকটাই সুস্থ, সামান্য কিছু চোট লেগেছে। যাক, ভারী চিন্তায় ছিলাম বাবা। না না না, আর কোনো চিন্তার কারণ নেই। মেসমশাই, আপনি বলছেন ও বাইক নিয়ে বেরিয়েছিল, দেখি বাইকটা বাড়িতেই আছে? হ্যাঁ বাবা, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। এই দেখো না, ড্রেসিং টেবিলের চাবিটা রাখা ছিল। মেসমশাই, আমি কি একবার এই বাইকটা নিয়ে দেখবো যে সমস্যাটা কোথায়? আমি ব্যাপারটা ভালো করে বুঝতে চাই। নাও, তবে দেখো বিপদ আপদ যেন কোনো না হয়। না না না, আমার কিছু হবে না, আপনি চিন্তা করবেন না। সমরের বাড়ি থেকে বাইকটা নিয়ে এলাম। আজ অতীন্দ্রদাও নেই। প্রতিদিন রাতে কি ঘটছে সেটা আমায় জানতেই হবে আজ। আজ আর কাজে যাওয়া হয়নি। ক্রমশ রাত হলো, ঘুম এলো না। হঠাৎ রাত 1:30 নাগাদ ইঞ্জিনের শব্দে তড়াক করে লাফ দিয়ে উঠলাম।
জানলা দিয়ে মুখ বাড়িয়ে যে দেখলাম তাতে মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত নেমে গেল। বাইক নিজে নিজেই চালু হয়ে গেছে, কোথাও কেউ নেই, গেটও ধীরে ধীরে খুলে যাচ্ছে। আস্তে আস্তে বাইকটা বেরিয়ে রাস্তায় চলতে শুরু করলো। আমি পরিমরি করে দরজা খুলে বাইরে এসে সমরের বাইকটা স্টার্ট দিয়ে ওতে চেপে আমার বাইকটাকে ফলো করতে শুরু করলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মনের মধ্যে প্রচন্ড ভয় হতে থাকলো। কি হবে এরপর কিচ্ছু বুঝতে পারছি না। ক্রমশ দেখলাম বাইকের উপর যেন একটা আবছা অবয়ব দেখতে পাচ্ছি। অশরীরী কেউ যেন বাইকটা চালাচ্ছে। যে রাস্তা ধরে এখন চলেছি আমরা সেটা দিয়ে পৌঁছবো ঠিক রেল গেটের সামনে, ঠিক যেখানে গতকাল সমরের দুর্ঘটনা ঘটেছিল। রেল গেটের কাছে পৌঁছে দেখলাম রেল গেটটা বন্ধ, কোনো ট্রেন আসবে হয়তো। সামনের বাইকটা দেখলাম রেল গেটের তলা দিয়ে দিব্যি গলে একদম লাইনের মাঝখানে গিয়ে দাঁড়ালো। এতক্ষণ যে চালাচ্ছিল তার অবয়বটা এবার ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শুনতে পেলাম। দেখতে পেলাম বাইকের অশরীরী চালক ধীরে ধীরে ট্রেনের দিকে তাকাচ্ছে। আমিও তাকালাম ট্রেনের দিকে। ক্রমাগত হুইসেল দিতে দিতে এগিয়ে আসছে বাইকের দিকে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনের হেডলাইট বন্ধ। ঘুটঘুটে অন্ধকারে আবছা দেখতে পেলাম ট্রেনটা বাইকের খুব কাছে এসে খুব জোরে ব্রেক কষলো। ট্রেনটা সজোরে মোটর বাইকের উপর দিয়ে চলে গিয়ে মোটর বাইকটাকে ছেড়ে টানতে টানতে অনেকটা দূর নিয়ে গেল। হঠাৎ ব্রেক কষায় ট্রেনের কামরাগুলো সব রেল লাইন থেকে লাফিয়ে বাইরে এসে পড়েছে। অন্ধকারেও বেশ বুঝতে পারছি চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, মানুষের আর্তনাদে গোটা অঞ্চল ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই বুঝে উঠতে পারছি না। যে বাইকে এতক্ষণ বসে সবকিছু দেখছিলাম সেটাকে স্ট্যান্ড করে ধীরে ধীরে এগিয়ে গেলাম রেলগেট পেরিয়ে দুর্ঘটনাস্থলের দিকে। কামরাগুলো একে অপরের উপর উঠে গেছে, চারদিকে অনেক মৃতদেহ ছড়িয়ে। হঠাৎ তুবড়ে যাওয়া বগির জানলা থেকে একটা লম্বা হাত বেরিয়ে আমার পায়ের গোড়ালির কাছটা চেপে ধরলো। খোলা গলায় সাথে সাথে বলে উঠলো, বাঁচাও বাঁচাও দাদা, বাঁচাও আমাদের, বাঁচাও বাঁচাও দাদা, মরে গেলাম, বাঁচাও। ক্রমশ বরফের মতো ঠান্ডা হাতটা আরো শক্ত হয়ে চেপে বসতে লাগলো আমার পায়ে। হাতটা ছাড়ানোর মরণপণ চেষ্টা করতে লাগলাম। গলার স্বর এদিকে আটকে গেছে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। চিৎকার করে কাউকে ডাকবো তাও পারছি না। হঠাৎ বুঝলাম জানলা দিয়ে ঝাঁকে ঝাঁকে হাত বেরিয়ে এসে আমার পাটাকে আষ্টে পৃষ্ঠে চাপটে ধরলো। উফ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। হঠাৎ দূরে আবার ট্রেনের হর্ন শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম দূরে একটা ট্রেনের আলো। আমি তো দাঁড়িয়ে আছি একদম লাইনের মাঝে। আজ নিখাত ট্রেনে কাটা পড়বো। এই অশরীরীদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। উপায় না পেয়ে ভগবানের নাম জপছি। হঠাৎ দেখলাম দিকের আকাশ ফর্সা হতে শুরু করেছে। ধীরে ধীরে সূর্যের কমলা রঙের আলো সারা আকাশে ছড়িয়ে পড়েছে। সাথে সাথে পায়ের শক্ত হাতগুলো শিথিল হতে শুরু করলো। দূর থেকে আসা ট্রেনটা খুব কাছে এসে বারবার হর্ন দিতে লাগলো। এত তীব্র আওয়াজে হুঁশ ফিরে এলো। প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা করতে ঝাঁপ মারলাম লাইনের পাশে। জ্ঞান হারাতে হারাতে বুঝলাম পাশ দিয়ে তীব্র বেগে হুশ করে ট্রেনটা চলে যাচ্ছে। জ্ঞান এলো যখন দেখলাম লাইনের পাশেই শুয়ে আছে আমি। কালকের সেই পুলিশ অফিসার উবু হয়ে বসে আমার দিকে তাকিয়ে। আশপাশে অনেক লোক জড়ো হয়ে গেছে। আমায় চোখ মেলতে দেখে অফিসারটি বললেন, কে ঠিক আছেন এখন? হ্যাঁ, অল্প কথায় উত্তর দিলাম। সারা গায়ে আর পায়ে অসহ্য ব্যথা, বেশি কথা বলার শক্তি নেই। আপনি এখানে কি করছিলেন? কখন থেকে পড়ে আছেন এখানে?
অফিসারটি আবার জিজ্ঞাসা করলেন। আমার উত্তর দিতে ইচ্ছে করছিল না। কাল রাতে যা দেখেছি তার বর্ণনা দিলে তো কেউ বিশ্বাসই করবে না। আমায় নিরুত্তর দেখে অফিসার আবার বললেন, আপনার বন্ধুকেও তো কাল ঠিক এই জায়গা থেকে উদ্ধার করেছি আমরা। কি ব্যাপার বলুন তো? আমি হালকা করে মাথা নাড়লাম। অফিসারের পিছনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়েছিলেন। হঠাৎ কৌতূহলী সুরে বলে উঠলেন, স্যার, আমার মনে হয় উনি বা ওনার বন্ধু অশরীরীদের কবলে পড়েছেন। আজ থেকে প্রায় 1.5 বছর আগে আপনাদের মনে আছে নিশ্চয়, এখানে একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। একজন কলেজ পড়ুয়া বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে এক্সপ্রেস ট্রেনের চালক ব্রেক কষেছিলেন। সেই ট্রেনের বগিগুলো একটার উপর আরেকটা উঠে যায়, সাথে সেই বাইক আরোহী ছেলেটিও মারা যায়। অদ্ভুতভাবে বাইকটার কিচ্ছু হয়নি। তারপর পুলিশ বাইকটিকে নিয়ে যায়। তারপর থেকে অনেকেই রাতে এখানে তেনাদের দেখতে পায়। আমি ফ্যালফ্যাল করে ওই বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবলাম, এই বাইকটি কি সেই বাইক যেটি সেদিন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল? তাই কি আমি এত সস্তায়? এতদিনে মনে হলো আমার উত্তর না পাওয়া প্রশ্নগুলির উত্তর পেয়ে গেছি। কি গল্পটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করে আর কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। ও, তোমরা হয়তো ভাবছো আমি কি? আমি সুজিত, গল্পে তোমাদের প্রিয় চরিত্রগুলির কণ্ঠদাতা। এতদিন তোমরা আমাদের অ্যানিমেশনের গল্পগুলি দেখেছো, সেগুলিকে ভালোবেসে এসছো, তার জন্য আমরা তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আর কথা দিচ্ছি, ভবিষ্যতেও আমরা এরকমই আরো সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দেব। আজ তোমাদের কাছে একটা ছোট্ট ঘোষণা করতে এসেছি। সম্প্রতি আমরা জীবন্ত অ্যানিমেশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম চালু করেছি। সেখানে তোমরা আমাদের বিভিন্ন ধরনের গল্পের বিহাইন্ড দ্য সিনস, বিভিন্ন ধরনের আপডেটস আর আমায় ফলো করতে পারবে। ডেসক্রিপশনে তো লিঙ্ক থাকলোই, এছাড়াও আমাদের সার্চ করে পেয়ে যেতেই পারো। ব্যাস এটুকুই, তোমাদের উপস্থিতির অপেক্ষায় রইলাম।